আচ্ছা, ব্যাপারটা কেমন হবে যদি কেউ নিজের খনির মুখোমুখি হয় আর আবিষ্কার করে যে সেই খনি আসলে সে নিজেই? হ্যাঁ, ঠিক এমনই এক অদ্ভুত প্রশ্ন দিয়ে আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে। গল্পের ঠিক শুরুতেই আমরা দেখতে পাই একজন হেলিকপ্টার পাইলটকে। সে এক রহস্যময় দ্বীপে একেবারে একা, আর চারপাশের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই তার কানে আসে কিছু অদ্ভুত ফিসফিসানি আর পায়ের আওয়াজ। স্বাভাবিকভাবেই সে ভয় পেয়ে যায়, নিজের বন্দুকটা বের করে খুব সাবধানে আওয়াজটা অনুসরণ করতে থাকে। কিন্তু একটু এগোতেই মাটিতে যা দেখতে পায় তাতে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। মাটিতে পড়ে আছে একটা বন্দুক, যেটা দেখতে হুবহু তারই বন্দুকের মতো। একই মডেল, একই রকম দাগ, এমনকি সিরিয়াল নাম্বারটাও হুবহু এক। সে কিছু বুঝে ওঠার আগেই ঠিক তারই মতো দেখতে একজন পেছন থেকে এসে তাকে ব্রুটালভাবে মেরে ফেলে। এরপর আততায়ী হেলিকপ্টারটা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু আকাশে উঠতেই মনে হলো যেন কোনো এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলো আর হেলিকপ্টারটা একটা আগুনের গোলায় পরিণত হলো। বোঝা যাচ্ছে এই দ্বীপ থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা নেই। তো এই মিশনের শুরুটা কিভাবে হলো, চলুন গল্পে একটু পিছিয়ে যাওয়া যাক। আমরা দেখতে পাই অ্যাডিসন নামের একজন প্রাক্তন মিলিটারি অফিসারকে, যিনি একটা বিশেষ টিম তৈরি করছেন। টিমটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে আছে চেজ, একজন প্রাক্তন সৈনিক যার সরকারি খাতায় কোনো অস্তিত্বই নেই। এরপর আছে রাস্ক, একজন ব্রিলিয়েন্ট স্পাই, কিন্তু এক পারিবারিক ট্র্যাজেডির কারণে সে মানসিকভাবে বিধ্বস্ত। তারপর ট্যাগ, একজন টেক জিনিয়াস যে তার অসুস্থ মেয়ের জীবন বাঁচানোর জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। আর এই পুরো টিমকে লিড করছে অ্যাডিসন নিজে। সাথে আরও আছে ডেক্স আর কোল্ট। তাদের মিশনটা শুনতে খুব সহজ। এক রহস্যময় দ্বীপ থেকে কোম্পানির মালিকের মেয়ে স্ট্যাসিকে উদ্ধার করে আনতে হবে, আর এই কাজের বদলে মিলবে এত টাকা যা দিয়ে তাদের বাকি জীবনটা একেবারে রাজার হালে কেটে যাবে। কিন্তু এখানে একটা খটকা লাগার মতো ব্যাপার আছে। টিমের সবার মধ্যেই একটা অদ্ভুত মিল। তাদের কারোরই পরিবারে এমন কেউ নেই যে তাদের খোঁজ খবর নেবে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি কোম্পানি জেনে শুনেই এমন মানুষ বেছে নিয়েছে যারা হারিয়ে গেলে কারো কিচ্ছু যাবে আসবে না? যাই হোক, দীর্ঘ 15 ঘন্টার এক ফ্লাইট শেষে তারা দ্বীপে এসে পৌঁছায়। কিন্তু সেখানে নামার পরেই যা দেখে তা এক কথায় ভয়ঙ্কর। চারিদিকে শুধু ছিন্ন ভিন্ন লাশ আর লাশ। মনে হচ্ছে যেন কোনো হিংস্র জানোয়ার তাদের ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। আর এখান থেকেই দ্বীপের আসল রহস্য ধীরে ধীরে খুলতে শুরু করে। তো দেখা যাক এরপর কি হয়। ওরা দুটো টিমে ভাগ হয়ে এগোতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের রেডিও যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর মধ্যেই রাস্ক একটা গাছের ডালে বাঁধা দড়ি দেখে কেমন যেন চমকে ওঠে। তার মনে হতে থাকে এই গিটটা সে নিজেই দিয়েছে। আর যত তারা এগোতে থাকে শুধু লাশের সংখ্যা বাড়তেই থাকে। ব্যাপারটা আরও অদ্ভুত হয়ে ওঠে যখন ডেক্স একটা লাশের হাত থেকে একটা ঘড়ি খুলে নেয়। সে লিটারালি জমে যায়, কারণ ঘড়িটা দেখতে ঠিক তারই ঘড়ির মতো। একই ব্র্যান্ড, একই ডিজাইন, এমনকি কাঁচের ওপরের আঁচড়ের দাগগুলো পর্যন্ত হুবহু এক। এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই তাদের সাথে দেখা হয় ডক্টর ইয়ংয়ের, যাকে দেখে মনে হচ্ছিল তিনি দ্বীপের একমাত্র জীবিত মানুষ। ডক্টর ইয়ং জানান যে তিনি তার টিম নিয়ে ওই দিন সকালেই দ্বীপে এসেছিলেন, কিন্তু কোনো এক ভয়ঙ্কর প্রাণী তার পুরো টিমকে শেষ করে দিয়েছে। কিন্তু আসল ধাক্কাটা আসে ঠিক এর পরেই। ডক্টর ইয়াং তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে, যেটা হুবহু ডেক্সের ডায়েরির কপি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ডায়েরিটার ভেতরে ডেক্সেরই হাতে লেখায় ভবিষ্যতের এমন সব ঘটনা লেখা যেগুলো এখনও ঘটেইনি। এদিকে দ্বীপের অন্য প্রান্তে রাস্ক আর ট্যাগের টিম একটা দানবের আক্রমণের শিকার হয়, কিন্তু ভয়ের আসল কারণটা ছিল অন্য জায়গায়। ওই দানবটার মুখটা ছিল হুবহু তাদের টিমেরই সদস্য কোল্টের মতো। আর সেই নকল কোল্টটা এক মুহূর্তও দেরি না করে আসল কোল্টকে ছুরি মেরে খুন করে। নিজেরই মতো দেখতে এক দানবের হাতে নিজের বন্ধুকে মরতে দেখার পর ওরা বুঝতে পারে যে এই দ্বীপের রহস্য তাদের ধারণার চেয়েও অনেক বেশি গভীর। আর এরপরই সেই রহস্যের জট খুলতে শুরু করে। ডক্টর ইয়ং, যিনি ততক্ষণে ভবিষ্যতের ডায়েরিটা পড়ে ফেলেছেন, তিনি এক অবিশ্বাস্য সত্যি সামনে আনেন। তিনি বলেন এই পুরো দ্বীপটাই আসলে ওয়ার্মহোল বা সময় সুড়ঙ্গে ভরা। আর এই ওয়ার্মহোলগুলো সময়কে এমনভাবে পেঁচিয়ে দিয়েছে যে এখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এটাই হলো দ্বীপের আসল রহস্য। আসলে এই দ্বীপটা একটা 72 ঘন্টা টাইম লুপে আটকে আছে। মানে প্রতি 72 ঘন্টা পর সময়টা আবার প্রথম থেকে শুরু হয়। যারা এই লুপের মধ্যে থাকে তারা সব কিছু ভুলে যায়, কিন্তু আগের লুপের কিছু জিনিস, যেমন ধরুন ওই ঘড়িটা বা ডায়েরিটা,
সেগুলো পরের লুপে চলে আসে। বাস, এবার সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। ওই বাড়তি ঘড়িটা, ভবিষ্যতের ঘটনা লেখার ডায়েরিটা, এমনকি রাস্কের চেনা সেই দড়ির গিটটা, এই সব কিছু আসলে তাদেরই অতীতের কোনো ভার্সন রেখে গিয়েছিল। এমন সব লুপ যেগুলোর কথা তাদের আর মনেই নেই। আর দ্বীপ জুড়ে পড়ে থাকা ওই লাশগুলো, ওগুলো তারাই। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর ভয়টা যেন আরও 1000 গুণ বেড়ে গেল, কারণ এখন তাদের লড়াইটা আর কোনো অজানা শত্রুর বিরুদ্ধে ছিল না। ডায়েরিটা থেকে ওরা আরও জানতে পারে যে কোনো মানুষ যদি এই দ্বীপে 3 দিনের বেশি থেকে যায় তাহলে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে একটা হিংস্র দানবে পরিণত হয়। এর মানে হলো যে দানবগুলো তাদের তাড়া করছিল সেগুলো আর কেউ নয়, বরং ওগুলো তারাই, তাদেরই ভবিষ্যতের রূপ। ঠিক এই সময়ে রাস্ক কোনোভাবে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারে, আর যা জানতে পারে তা ছিল আরও ভয়ঙ্কর। কোম্পানি আগে থেকেই এই টাইম লুপের কথা জানতো। এটা কোনো রেস্কিউ মিশন ছিলই না, এটা ছিল একটা এক্সপেরিমেন্ট, আর ওদেরকে ল্যাবের গিনিপিগের মতো ব্যবহার করার জন্যই এখানে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, সব প্রমাণ মুছে ফেলার জন্য কোম্পানি মাত্র 12 ঘন্টার মধ্যে পুরো দ্বীপটাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। অর্থাৎ পালানোর জন্য তাদের হাতের সময় বলতে গেলে প্রায় নেই। এখন লড়াইটা শুধু দানবদের সাথেই নয়, সময়ের সাথেও। হাতে মাত্র কয়েক ঘন্টা, আর পালানোর কোনো পথও জানা নেই, অথবা হয়তো আছে। যেহেতু দ্বীপের সময়টা স্বাভাবিক নয়, রাস্ক মাঝে মাঝে ভবিষ্যতের কিছু ঝলক দেখতে পাচ্ছিল, আর হঠাৎ করেই তার মনে পড়ে সে এক ঝলকে দ্বীপের ধারে একটা লুকানো নৌকা দেখেছিল, আর এটাই হয়তো তাদের পালানোর একমাত্র রাস্তা। ওরা সবাই মেলে নৌকার দিকে দৌড় শুরু করে, কিন্তু পথেই দানবরা তাদের উপর হামলা করে। আর এখানেই ট্যাগ তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজেরই এক দানব রূপের সাথে লড়তে গিয়ে মারা যায়। শেষ মুহূর্তগুলো ছিল চরম নাটকীয়। চেজ নৌকায় পৌঁছানোর সাথে সাথেই বোমাবর্ষণ শুরু হয়ে যায়। মারাত্মকভাবে আহত রাস্ক তীর থেকে কভার ফায়ার দিতে থাকে। ঠিক তখনই ডক্টর ইয়াং দানবে পরিণত হতে শুরু করে, আর রাস্ক তার জীবনের শেষ গুলিটা দিয়ে অ্যাডিসনকে বাঁচিয়ে বিস্ফোরণে মারা যায়। শেষ পর্যন্ত চেজ আর অ্যাডিসন কোনোভাবে সেই জ্বলন্ত নরক থেকে বেরিয়ে আসতে পারে। তারা দ্বীপ থেকে তো বাঁচল, কিন্তু আসল প্রশ্নটা হলো তারা কি সত্যি ওই টাইম লুপ থেকে বেরোতে পারল, নাকি এটাও অন্য কোনো লুপের শুরু? ভাবার বিষয়।